হাসিনা ও রেহানার মধ্যে একটা কোল্ড ওয়ার ছিল বলছেন রনি। জানাবো আমরা কোথাও মিছিল করব না, শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করব, শিবির সভাপতির নির্দেশ। এবং সর্বশেষ জানাবো হাসিনাকে পুশিন করুক দিল্লি, বলছেন আমিরুল ইসলাম কাগজি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনা ও রেহানার মধ্যে একটা কোল্ড ওয়ার ছিল বলছেন রনি। হাসিনা ও রেহানার মধ্যে একটা কোল্ড ওয়ার ছিল বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলানা রনি। গোলাম মাওলানা রনি বলেন, হাসিনা এবং তার ছোট বোন রেহানার মধ্যে একটা কোল্ড ওয়ার ছিল। আমরা তাদের খুব ঘনিষ্ঠ দেখেছি। আমরা তাদের দেখেছি বরফের মধ্যে বা বরফের দেশে গিয়ে খুনসুটি করতে। আবার তাদের দুই বোনকে সঙ্গে রেখে জুনায়েদ আহমেদ পলক ছবি তুলেছেন, সেই দৃশ্যগুলো আমরা দেখেছি। কিন্তু এখন আপনি যদি রাজনীতির সমীকরণ ধরেন, সেই সমীকরণে মনে হবে যে এই দুজনের মধ্যে কার্যত সুসম্পর্ক ছিল না। এমনকি শেখ পরিবারের মধ্যে যে বন্ধনের কথা আমরা দেখেছি বা শুনেছি, সেটিও তাদের মধ্যে ছিল না। গোলাম মাওলানা রনি বলেন, আধুনিক পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতন নানা কারণে একটি বিষয় হয়ে থাকবে। এর কারণ হলো 5 তারিখ দুপুর 12টা পর্যন্ত বলতে গেলে সবকিছুই সরকারের নিয়ন্ত্রণে ছিল। রাস্তাঘাটে বিক্ষোভ হচ্ছিল, কারফিউ চলছিল, কিন্তু এরপর হঠাৎ কি হলো, তিনি চলে গেছেন। তিনি আরো বলেন, শেখ হাসিনার প্রতি মানুষের যে রাগ ছিল কিংবা ক্রোধ ছিল বা ক্ষোভ ছিল, সেই ক্ষোভ যদি প্রকাশ পেত এবং তিনি যদি হেলিকপ্টারে ওঠার সুযোগ না পেতেন, তাহলে একটা নতুন ইতিহাস তৈরি হতো। আমি কখনো এরকম কোনো ইতিহাস পড়িনি যেখানে রাজা, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান জনতার হাতে ধরা পড়েছেন এবং গণপিটুনিতে তিনি মারা গিয়েছেন, কিন্তু বাংলাদেশে সেই জিনিসটি হতো। আমরা কোথাও মিছিল করব না, শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করব, শিবির সভাপতির নির্দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী সাদিক কায়েম, জিএস পদে SM ফরহাদ এবং জিএস পদে মহিউদ্দিন খান জয়ী হয়েছেন। অন্যদিকে ভরাডুবি হয়েছে ছাত্রদল সহ অন্যান্য প্যানেলের প্রার্থীদের। ফলাফল ঘোষণার আগে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বিএনপি ও জামায়াতের শিবিরের নেতাকর্মীরা অনেকটা মুখোমুখি অবস্থায় ছিলেন, তবে কোনো সংঘাত হয়নি। এমন পরিস্থিতিতে নিজেদের প্রার্থীরা বিজয়ী হলেও সারা দেশে কোথাও মিছিল না করতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বুধবার 10 সেপ্টেম্বর ফেসবুক পোস্টে তিনি এমন নির্দেশ দেন। শিবির সভাপতি তার পোস্টে লিখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ মহান, অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বিজয়ী হলো। আমরা সারা দেশের কোথাও কোনো মিছিল করব না, শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করব। এই বিজয় আল্লাহর একান্ত দান। আমরা অহংকারী হব না, সবার প্রতি উদার ও বিনয়ী থাকব। তিনি বলেন, স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামব না। প্রিয় মাতৃভূমি হবে সবার বাংলাদেশ। মঙ্গলবার অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের সাদিক কায়েম 14,042 ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,708 ভোট, আর স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন 3,389 ভোট পেয়েছেন। আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন 3,884 ভোট পেয়েছেন। জিএস পদে ছাত্র শিবিরের নেতা SS ফরহাদ 10,794 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বাড়ি হামিম পেয়েছেন 5,283 ভোট। এছাড়া প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পেয়েছেন 4,949 ভোট। অন্যদিকে AGS পদে ছাত্র শিবিরের নেতা মহিউদ্দিন খান 11,772 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ছাত্রদলের AGS প্রার্থী তানভীর আল হাদি মায়েদ পেয়েছেন 5,064 ভোট। হাসিনাকে পুশিন করুক দিল্লি, বলছেন আমিরুল ইসলাম কাগজি। শেখ হাসিনা এখন দিল্লিতে আশ্রিত। এই দৃশ্য বাংলাদেশের সাধারণ মানুষের কাছে নিছক সফর নয়, এক বেদনাদায়ক সত্য। এটা এখন আয়নার মতো স্বচ্ছ, পরিষ্কার যে তার ক্ষমতার শিকড় বাংলাদেশের মাটির গভীরে নয়, বরং ভারতের করুণার উপর ঝুলে আছে। তিনি জনগণের রুদ্ররোষে প্রাণ ভয়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছেন। তার বিরুদ্ধে ভোট কারচুপি, বন্দিশালার দমনপীড়ন, আয়নাঘরে নিয়ে নির্যাতন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং সর্বশেষ গত জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের সময় নিরীহ ছাত্র জনতার হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে।
অথচ তিনি এখন সীমানা পেরিয়ে ভারতের রাজধানীতে বসে আছেন পরম আত্মীয়ের মতো। জনগণের চোখে এটি কোনো কূটনীতি নয়, এক নির্মম নাটক, যেখানে বার্তাটি পরিষ্কার। তিনি ঢাকা নয়, দিল্লির ছায়ায় শক্তি খুঁজেন। বিগত দিনগুলোতে একই কাজ করেছেন তিনি। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকতে দিল্লিকে দিয়েছেন অঢেল, বিনিময়ে কিছুই প্রত্যাশা করেননি। এই কথা তার মুখে হরহামেশা শুনেছি আমরা। শুধু শুনেছি বললে ভুল হবে, বাস্তবে দেখেছিও বটে। ট্রানজিট দিয়েছেন ভারতকে, বিনিময়ে কিছুই নেননি। বন্দর ছেড়ে দিয়েছেন তাদের। সর্বশেষ বাংলাদেশের বুক চিরে দিয়েছিল রেল লাইন। ভারতের আপত্তির মুখে তিস্তা প্রকল্প চীনকে দেননি লাভজনক হওয়া সত্ত্বেও। সবই করেছেন তিনি ভারতকে খুশি রাখার জন্য। এখন তো বোঝাই যাচ্ছে কেন তিনি এই কাজগুলো করেছিলেন। পিতৃপ্রদত্ত জীবনের চেয়ে পৃথিবীতে আর কি বা বড় থাকতে পারে? সেই জীবনটাই তো রক্ষা করলো ভারত। এর চেয়ে বিনিময় আর কি চান শেখ হাসিনা? দলের শীর্ষ নেতাদের আশ্রয় দিয়েছে ভারত, রাজনীতি করারও সুযোগ দেওয়া হয়েছে। এখন শেখ হাসিনা সেই আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসিত করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে দিল্লি। এখন বলা যায় শেখ হাসিনা দিল্লিকে যা দিয়েছেন সেটা দিল্লি আজীবন মনে রাখবে। এটা কোনো গোপন বিষয় নয়, একেবারে ওপেন সিক্রেট। শেখ হাসিনা সেই জন্য ভারতের উপর সম্পূর্ণ আস্থা রেখেই বিগত 16 বছর বাংলাদেশের জনগণের উপর দিব্যি ছড়ি ঘুরিয়েছেন, নানা ধরনের নাটক মঞ্চস্থ করেছেন। 2011 সালে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার বিধান সংবলিত ত্রয়োদশ সংশোধনী বাতিল করার মধ্য দিয়ে শুরু হয় তার নাটকের প্রথম অঙ্ক। জনগণের ভোট ছাড়াই 2014 সালে গঠন করা হয় সরকার। তীব্র প্রতিরোধের মুখে সেদিন নাটকের দ্বিতীয় অঙ্ক মঞ্চস্থ করে বলেছিলেন এটা সংবিধান রক্ষার নির্বাচন, অচিরেই মধ্যবর্তী নির্বাচন দেওয়া হবে। কিন্তু তিনি কথা রাখেননি। বিনা ভোটে নির্বাচিত সরকারকে টেনে নিয়ে যান 5 বছর। 2018 সালে নির্বাচন ছিল সেই নাটকের তৃতীয় অঙ্ক। এই সময়ের মধ্যে বিএনপির হাজার হাজার কর্মীকে গ্রেপ্তার করা হলো, খালেদা জিয়াকে ঠেলে দেওয়া হলো অন্ধকার কারাগারে, জনগণের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া হলো, যা কিনা ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে দিনের ভোট রাতে করার গল্প হিসেবে। অথচ সেই হাস্যকর নির্বাচনে বিজয়ী হাসিনাকে ভারত এক নিমিষে অভিনন্দন জানিয়ে দিল। মানুষের মনে তখন একটাই প্রশ্ন জাগলো যে দেশ স্বাধীনতা যুদ্ধে রক্তঘামে পাশে ছিল, আজ কি সেই দেশই বাংলাদেশের গণতন্ত্র হত্যার পৃষ্ঠপোষক? শেখ হাসিনা সরকার ভারতের সঙ্গে যে বাণিজ্য, নিরাপত্তা ও নদীপথের চুক্তি করেছিল সেগুলো জনগণের চোখে উন্নতি নয়, আত্মসমর্পণের দলিল। আর যখন 2018 সালে ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে কণ্ঠরোধ শুরু হলো, তখন ভারতীয় নিরাপত্তা আরো শীতল ও ভীতিকর হয়ে উঠল। সাংবাদিক, ছাত্র, লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট যে কেউ প্রতিবাদ করলে তার ঠিকানা কারাগার। জাতিসংঘ চিৎকার করে বলল এটি নিছক মত প্রকাশ দমনের হাতিয়ার। অথচ দিল্লি নিশ্চুপ। সেই নীরবতা যেন ঢাকায় চলমান নিপীড়নের সহায়ক হয়ে দাঁড়ালো। সবচেয়ে করুণ চিত্র ছিল দিল্লিতে হাসিনার অভ্যর্থনা। তাকে স্বাগত জানালেন অজিত ডোভাল, ভারতের নিরাপত্তা উপদেষ্টা, যিনি গোটা অঞ্চলের গোপন খেলার পরিচিত নাম। বাংলাদেশের মানুষের চোখে এটি ছিল আরেকটি আঘাত। হাসিনা যেন আর বাংলাদেশের নেত্রী নন, বরং ভারতের গোয়েন্দা যন্ত্রের প্রতিনিধি। আজ রাস্তার মানুষের কণ্ঠ গর্জে উঠছে। তারা আর কোনো অজুহাত মানছে না। তারা শেখ হাসিনাকে দেশ ফেরাতে চায়। বন্দি রাজনীতিবিদদের জন্য, ভুয়া নির্বাচনের জন্য, রক্তাক্ত রাস্তাঘাটের জন্য, সংবাদপত্রের কালো অধ্যায়ের বিচারের জন্য। তারা চায় তিনি আদালতের কাঠগড়ায় দাঁড়ান, বিদেশি পতাকার ছায়ায় নয়, বাংলাদেশের মাটিতেই জবাব দিন। দিল্লিতে শেখ হাসিনার এই আশ্রয়দানকে কেন্দ্র করে ফুঁসে উঠছেন ভারতের অনেক রাজনৈতিক দলের নেতা। তাদের একজন ভারতের অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন প্রধান ও হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাউদ্দিন ওয়াসিম। তিনি বলছেন, সরকার যদি সত্যি অবৈধ বাংলাদেশিদের ভারত থেকে ফেরত পাঠাতে চায়, তবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে সেটি শুরু করা উচিত। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেস এর আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে ওয়াইসি বলেন, এই ক্ষমতাচ্যুত নেত্রীকে আমরা দেশে কেন রেখেছি? তাকে ফেরত পাঠানো হোক। উনি কি বাংলাদেশি নন? তাহলে শেখ হাসিনাকে দিয়ে পুশিন শুরু করা হোক বাংলাদেশে। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।